লেখিকা সুপ্রিয়া ঘোষের জয়ের মালা। কলকাতার উত্তর প্রান্তের এক সংকীর্ণ গলি, যেখানে সূর্যদেব উঁকি মারার আগেই ধাঙড়দের বাঁশির শব্দ আর কর্পোরেশনের কলের জলের জন্য বালতির ঠোকাঠুকি শুরু হয়ে যায়। সেই গলির একেবারে শেষ মাথায় একটা পুরনো আমলের চুনকাম খসা বাড়ির একতলার স্যাঁতসেঁতে একচিলতে ঘর। ঘুলঘুলি দিয়ে আসা রোদের রেখাটা যখন যমুনার চোখের ওপর পড়ে, তখন ঘড়িতে সবে ভোর ৫টা। যমুনা উঠে বসলেন। এই শহরটা যখন আড়মোড়া ভেঙে জাগে, যমুনার দিন তখন অর্ধেক কাবার। যমুনার বয়স খুব বেশি নয়, ২৫-২৬-এর কোঠায় পা দিয়েছেন কি দেননি। এর মধ্যেই কপালে বৈধব্যের রুক্ষ ছাপ। বছর তিনেকের আগে এক বৃষ্টির রাতে বাস দুর্ঘটনায় স্বামী শম্ভুকে হারানোর পর থেকে কলকাতার এই বিশাল জনসমুদ্রে যমুনা একাই একটা ভাঙা নৌকার মতো ভাসছেন। সাথে শুধু তার ১০ বছরের ছেলে আকাশ। আকাশের গায়ের রংটা একটু চাপা হলেও চোখ দুটো ভারী উজ্জ্বল, যেন সবসময় নতুন কিছু শেখার নেশায় বুঁদ হয়ে থাকে। যমুনা তড়িঘড়ি উনুন ধরালেন। ধোঁয়ায় ঘর ভরে গেল। ছোট একফালি জানলা দিয়ে সেই ধোঁয়া বাইরে বেরিয়ে যাওয়ার জায়গা পেল না। আকাশ তখনও অঘরে ঘুমোচ্ছে। ওর শিথিল হাতের পাশেই পড়ে আছে একটা জীর্ণ খাতা, যাতে কাল রাতে জেগেও অঙ্ক কষছিল। যমুনা ওর দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেললেন। দারিদ্র্য যে কত বড় অভিশাপ তা যমুনা প্রতি মুহূর্তে টের পান। তবুও নিজের সবটুকু শক্তি দিয়ে তিনি লড়ে যাচ্ছেন। তিনি জানেন এই শহরের বড় বড় অট্টালিকার জৌলুস হয়তো তাদের জন্য নয়, কিন্তু আকাশের মেধা একদিন তাকে একটা সম্মানজনক জীবনের ঠিকানায় পৌঁছে দেবেই। যমুনা যে বাড়িতে কাজ করেন সেটা বাগবাজারের এক নামি বাড়ি, চ্যাটার্জি ভিলা। বিশাল বড় লোহার গেট, ভেতরে শ্বেতপাথরের ঠাকুর দালান। সেখানে থাকেন অনিমা দেবী। তার এক ছেলে কর্মসূত্রে আমেরিকায়, আর এক ছেলে দক্ষিণ কলকাতায় আলাদা থাকে। সত্তর্ধ এই বৃদ্ধা একাই থাকেন সে বিশাল প্রাসাদে। যমুনা সেই বাড়ির তদারকি করেন। বাসন মাজা, ঘর মোছা থেকে শুরু করে অনিমা দেবীর পথ্য তৈরি সবই যমুনার কাঁধে। বেলা বাড়তেই যমুনা আকাশকে ডেকে তুললেন। ওরে ওঠ, স্কুলে যাবি না? কাল তো স্যার বলেছিলেন ইংরেজি বইটার কথা। আকাশ চোখ কচলাতে কচলাতে উঠে বসল। ওর কণ্ঠস্বরে একটা বিষণ্ণতা। মা, বইটার দাম ১০০ টাকা। স্কুলে লাইব্রেরিতে নেই ওটা, বন্ধুরা সবাই কিনে ফেলেছে। যমুনা ছেলের চোখের দিকে তাকাতে পারলেন না। উনি জানেন উনুনের ধোঁয়ার চেয়েও এই দারিদ্র্যের দহন অনেক বেশি কষ্টকর। তিনি আঁচলে হাত দিলেন। সেখানে কয়েকটা ১০ টাকার নোট আর কিছু খুচরো পয়সা, মোট ৭০ টাকা। আরও ৩০ টাকা জোগাড় করতে হবে। যমুনা মনে মনে স্থির করলেন আজ অনিমা দিদিমার কাছে গিয়ে একটু হাত পাতবেন। লজ্জা আছে ঠিকই, কিন্তু ছেলের পড়াশোনার কাছে সে লজ্জার দাম খুব সামান্য। যমুনা কাজ করতে গেলেন চ্যাটার্জি ভিলায়। বিশাল বাড়িতে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। অনিমা দেবী তখন বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। যমুনা যখন মেঝে মুছছিলেন, অনিমা দেবী লক্ষ্য করলেন যমুনার কাজ যেন আজ একটু অন্যমনস্ক। কিরে যমুনা, শরীর খারাপ নাকি? বালতির জলটা তো নোংরা হয়ে গেছে, খেয়াল নেই তোর? অনিমা দেবীর কণ্ঠস্বর কর্কশ হলেও তাতে মায়া মেশানো থাকে। যমুনা লজ্জিত হয়ে বললেন, না দিদিমা, ভাবছিলাম অন্য কথা। আমার খোকাটা পড়াশোনায় খুব জেদি, কিন্তু একটা বই লাগবে ওর, আজকেই দরকার। ভাবছিলাম যদি। কথা শেষ না করে যমুনা মাথা নিচু করে রইলেন। অনিমা দেবী চশমাটা নাকের নিচে নামিয়ে যমুনার দিকে তাকালেন। তিনি চেনেন যমুনাকে। ২ বছর ধরে ও এই বাড়িতে কাজ করছে। কোনোদিন বাড়তি ১ পয়সাও চায়নি। বরং অনিমা দেবীর যখন শরীর খারাপ হয়, তখন এই মেয়েটাই নিজের ছেলের কথা ভুলে রাত জেগে সেবা করে। বইয়ের দাম কত? অনিমা দেবী ছোট করে জিজ্ঞেস করলেন। ১০০ টাকা দিদিমা। ৭০ টাকা আছে আমার কাছে, আর ৩০টা টাকা যদি। অনিমা দেবী ড্রয়ার খুলে একটা ৫০ টাকার নোট বের করে দিলেন। বললেন, নিয়ে যা, আর তোর ছেলেকে একদিন নিয়ে আসিস আমার কাছে। শুনিও কেমন পড়াশোনা করে। আমার নাতিগুলোও তো সব বিদেশে গিয়ে বিজাতীয় ভাষায় কথা বলে, বাংলাটা তো ভুলেই গেল।
যমুনা টাকাটা নিয়ে মাথায় ঠেকালেন। তার মনে হলো এই 50 টাকা যেন ভগবানের বর। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে যমুনা যখন বাড়ি ফিরছিলেন তখন কলকাতার ট্রাফিক জ্যাম, কালো ধোঁয়া আর মানুষের ভিড়ও তার কাছে রঙিন মনে হচ্ছিল। তিনি জানতেন আজ আকাশ বাড়ি ফিরলে বইটার জন্য আর মুখ ভার করে থাকবে না। সন্ধ্যায় আকাশের ঘরে এক অদ্ভুত দৃশ্য। মা আর ছেলে দুজনে মিলে নীল প্লাস্টিকের মলাট দিয়ে নতুন বইটা মুড়ছেন। ল্যাম্পের আলোয় যমুনার ঘর্মাক্ত মুখে আজ এক শান্তির আভা। পাশে রাখা আকাশের ছোটবেলার একটা ভাঙা ট্রফি, পায়ের ধুলো লেগে ময়লা হলেও সেটা যেন আজ আবার জলজল করছে। এইভাবে উত্তর কলকাতার এক অন্ধকার গলি থেকে ডানা মেলার প্রস্তুতি নিচ্ছিল এক স্বপ্ন। একদিকে বিলাসিতার ঝাড়লণ্ঠন আর অন্যদিকে এক বিধবা মায়ের ত্যাগের সলতে জ্বলা মাটির প্রদীপ। যমুনা জানতেন না আগামী দিনগুলো আরও কত কঠিন হতে চলেছে, কিন্তু তিনি জানতেন যতক্ষণ তার নিঃশ্বাস আছে তিনি আকাশের ডানা কাটতে দেবেন না। কলকাতার এই নিষ্ঠুর যান্ত্রিকতার মাঝেও মাতৃত্বের এই একফালি আলোই ছিল তাদের একমাত্র আশ্রয়। চ্যাটার্জি ভিলার সদর দরজায় পেতলের বড় কড়া নাড়লে যে গম্ভীর শব্দ হয় তা যেন এই পুরনো আভিজাত্যের সাক্ষী দেয়। যমুনা প্রতিদিন সকালে যখন এই বাড়িতে ঢোকেন তখন তার মনে হয় তিনি অন্য এক গ্রহে চলে এসেছেন, যেখানে পলেস্তারা খসা দেওয়াল নেই, ভ্যাপসা গন্ধ নেই, আছে শুধু দামি পারফিউম আর ধূপকাঠির মিশ্রিত এক রাজকীয় আমেজ। তবে এই জৌলুসের আড়ালে এক গভীর নিঃসঙ্গতা বাস করে, যা যমুনা অনুভব করতে পারেন তার মনিব অনিমা দেবীর চোখের দিকে তাকিয়ে। সেদিন ছিল রবিবার, স্কুল ছুটি, তাই যমুনা আকাশকে সাথে করে নিয়ে এসেছেন চ্যাটার্জি ভিলায়। আকাশের পরনে একটা পরিষ্কার কাঁচা জামা, চুলে সযত্নে তেল মাখানো। সে একটু জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে বিশাল ঠাকুর দালানের এক কোণে। যমুনা তখন রান্নাঘরে অনিমা দেবীর জন্য আদা চা তৈরি করছিলেন। অনিমা দেবী দোতলার বারান্দায় বসেছিলেন। আকাশকে দেখে তিনি নিচে নেমে এলেন। পরনে গরদের শাড়ি, চোখে চশমা। তার হাঁটা চলার মধ্যে একটা শাসন থাকলেও ঠোঁটের কোণে আজ এক চিলতে হাসি ছিল। এই বুঝি তোর ছেলের যমুনা? অনিমা দেবীর গম্ভীর প্রশ্নে আকাশ একটু কুঁকড়ে গেল। যমুনা চায়ের কাপ হাতে এগিয়ে এসে বললেন, হ্যাঁ দিদিমা, এই আমার আকাশ। পড়াশোনায় খুব মন ওর, কিন্তু বড় ভয় পায় আপনাকে। অনিমা দেবী আকাশের থুতনি ধরে মুখটা তুলে ধরলেন, তারপর গম্ভীর গলায় বললেন, ভয় পাওয়ার কি আছে? বাঘ নাকি আমি? শোনো খোকা, আমার নাতিগুলো সব 7 সমুদ্র পারে। তারা আমায় গ্র্যান্ডমা বলে ডাকে। সে ডাকে কোনো প্রাণ নেই। তুই আমায় দিদা বলে ডাকতে পারিস, কিন্তু একটা শর্তে, তোর রেজাল্ট আমায় দেখাতে হবে প্রতি বছর। আকাশের মুখে যেন আলোর রেখা খেলে গেল। সে নিচু হয়ে অনিমা দেবীর পা ছুঁয়ে প্রণাম করলো। ওই দিন থেকে চ্যাটার্জি ভিলার অন্দরমহল আকাশের জন্য খুলে গেল। যমুনা যখন বাসন মাজেন বা ঘর মোছেন, আকাশ তখন অনিমা দেবীর পাশে বসে ওর পুরনো দিনের গল্প শোনে। দিদা ওকে ওর ছেলের ছোটবেলার কথা বলেন, কলকাতার সেই আমলের ট্রাম চলাচলের গল্প শোনান। বদলে আকাশ ওকে স্কুলের পড়া শোনায়। অনিমা দেবী লক্ষ্য করলেন আকাশের সাধারণ জ্ঞানের পরিধি অদ্ভুত। সে যখন ক্লাস 9-এর বিজ্ঞানের কোনো জটিল সূত্র দিদাকে বুঝিয়ে বলে, তখন বৃদ্ধার মনে হয় তার নিজের ছেলেই যেন আবার ফিরে এসেছে। দিদা একদিন আলমারি খুলে ওর ছেলের পুরনো কিছু বই আর একটা দামি কলম বের করে দিলেন। এটা রাখ আকাশ, এটা দিয়ে মন দিয়ে পড়াশোনা কর। মনে রাখি, সেই শহরের ঘিঞ্জি গলি থেকে রাজপথে উঠতে গেলে বিদ্যার চেয়ে বড় কোনো সিঁড়ি নেই। কিন্তু অভাবের করাল গ্রাস থেকে মুক্তি পাওয়া কি অতই সহজ? আকাশের বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনার খরচ লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। যমুনার শরীরটাও আগের মতো সায় দিচ্ছে না। সারাদিন উবু হয়ে বসে মেঝে মোছা আর অন্যের ফাইফরমাস খাটতে খাটতে তার কোমরে অসহ্য ব্যথা শুরু হয়েছে। মাঝে মধ্যে রাত জেগে আকাশ যখন পড়ছে, যমুনা আড়ালে বসে নিজের পায়ে সর্ষের তেল মালিশ করেন। তার বড় ভয় হয় যদি তিনি কোনোদিন বিছানায় পড়ে যান, তবে আকাশের কি হবে? একদিন আকাশ স্কুল থেকে ফিরে দেখল যমুনা বারান্দায় মাথা ধরে বসে আছেন। জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে। আকাশ দৌড়ে গিয়ে দিদার বাড়ি থেকে ওষুধ নিয়ে এলো। সেদিন রাতে রান্না করার শক্তি ছিল না যমুনার। আকাশ নিজে উনুন ধরিয়ে একটু ফেনা ভাত করলো। যমুনা জ্বরের ঘোরে বিড়বিড় করে বলছিলেন, খোকা, আমি কি পারবো তোকে শেষ পর্যন্ত পৌঁছে দিতে? লোকে বলে গরিবের স্বপ্ন নাকি বিলাসিতা। আকাশ মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, মা, তুমি দেখো, আমি টিউশনি শুরু করব। আমাদের পাড়ার বিশু আর পল্টুকে আমি পড়াবো। ওরা মাসে কিছু টাকা দেবে বলেছে। তুমি আর একা খাটবে না।
যমুনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ছেলেটা যেন এক রাতেই অনেক বড় হয়ে গেছে। কলকাতার এই নিষ্ঠুর যান্ত্রিকতার মাঝেও যে ভালোবাসার জেদ বেঁচে থাকে, আকাশ তার প্রমাণ। যমুনা সেই রাতে জ্বর গাই ভগবানকে ডাকলেন। অনিমা দেবী যখন এই খবর পেলেন, তিনি নিজে গাড়ি পাঠিয়ে যমুনাকে ডাক্তার দেখালেন। শুধু তাই নয়, তিনি আকাশের জন্য প্রতিদিন সকালে একটু বাড়িতে দুধ আর ফল পাঠাতে শুরু করলেন। দিদার দেওয়া সেই পুষ্টিকর খাবার আর মমতা আকাশের শরীরে এক অদ্ভুত শক্তি জোগালো। পড়াশোনার পাশাপাশি সে স্কুলের ফুটবল টিমেও নাম লেখালো। পায়ে জুতো নেই, কিন্তু মাঠের ধুলো এসে যখন বল নিয়ে ছুটত, তখন প্রতিপক্ষরা থমকে যেত। ওই বছরই সে স্কুলের বেস্ট স্পোর্টসম্যানের ট্রফিটা জিতলো। বাড়ি ফিরে যখন আকাশ সেই পিতলের ট্রফিটা যমুনার পায়ের কাছে রাখলো, যমুনা তখন ব্যথায় কুঁকড়ে থাকলেও তার মুখে ছিল বিজয়ী হাসি। কলকাতার সেই ছোট্ট অন্ধকার ঘরের দেওয়ালে আর একটা ট্রফি যোগ হলো। অভাব আছে, অনাহার আছে, নুন আনতে পান্তা ফুরায়, তবুও মা আর ছেলের স্বপ্নগুলো যেন ওই ট্রফিগুলোর মতোই দিনে দিনে আরো উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। সময় কারো জন্য থেমে থাকে না, গঙ্গার স্রোতের মতো দিনগুলো বয়ে যেতে লাগলো। উত্তর কলকাতার সেই সরু গলি আর চ্যাটার্জি ভিলার শ্বেত পাথরের বারান্দার মাঝে আকাশের জীবনটা যেন একটা দোদুল্যমান পেন্ডুলাম হয়ে উঠল। আকাশ এখন আর সেই ছোট ছেলেটি নেই, তার কাঁধ চওড়া হয়েছে, গলার স্বরে এসেছে গাম্ভীর্য। সে এখন উচ্চ মাধ্যমিকের ছাত্র, সায়েন্স নিয়ে পড়ছে সে, যার সিলেবাস যেমন পাহাড় প্রমাণ, তেমনই তার আনুষঙ্গিক খরচ। যমুনার শরীরটা ইদানিং বড্ড বেশি ভাঙছে। বছরের পর বছর অন্যের বাড়িতে ঘষা মাজা করা, ভারী বালতি তোলা আর স্যাঁতসেঁতে ঘরে থাকার ফলে তার হাঁটুতে বাত ধরেছে। মাঝে মধ্যে রাতে যন্ত্রণায় তিনি ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিক 4টায় উঠে আবার সে একই রুটিনে নামতে হয়। আকাশ মায়ের এই কষ্টটা হাড়হিম করা শীতের রাতে অনুভব করে। সে দেখে মা যখন ঘুমন্ত অবস্থায় ব্যথায় কোকিয়ে ওঠেন, তখন তার সেই শক্ত হয়ে যাওয়া হাতের তালুগুলো যেন আকাশের হৃদয়ে তপ্ত শলাকা বিধিয়ে দেয়। আকাশ ঠিক করলো সে আর শুধু মায়ের উপার্জনের ওপর ভরসা করে থাকবে না, পড়াশোনার পাশাপাশি সে টিউশনি শুরু করলো। পাড়ার মোড়ে একটা ছোট কোচিং সেন্টারে সে নিচু ক্লাসের বাচ্চাদের অঙ্ক আর বিজ্ঞান পড়াতে লাগলো। স্কুল থেকে ফিরে এক গ্লাস জল খেয়ে সে বেরিয়ে পড়তো। রাত 9টা পর্যন্ত পড়িয়ে যখন সে বাড়ি ফিরতো, তখন তার নিজের পড়ার টেবিলে বসার মতো আর শক্তি থাকতো না। কিন্তু সে হার মানতে শেখেনি। ল্যাম্পের আলো কমিয়ে সে গভীর রাত পর্যন্ত নিজের পড়া তৈরি করত। দিদার দেওয়া সেই পুরনো কলমটা দিয়ে সে যখন খাতায় জটিল সমীকরণ সমাধান করত, তখন বাইরের কলকাতার কোলাহল স্তব্ধ হয়ে যেত। অনিমা দেবী এখন আগের চেয়েও বেশি আকাশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ওনার 2 ছেলেই এখন বিদেশে থিতু, কেউ বড় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, টাকা পাঠায় মুঠো মুঠো, কিন্তু মায়া পাঠাতে ভুলে গেছে। দিদার একলা ঘরে আকাশ যখন গিয়ে বসে, তখন বৃদ্ধার ম্লান মুখে যেন ভোরের রোদ খেলে যায়। ওরে আকাশ, আজ একটু গীতা পড়ে শোনাবি? দিদা ক্লান্ত স্বরে বলতেন। আকাশ বাধ্য ছেলের মতো দিদার পায়ের কাছে বসে চশমাটা ঠিক করে নিয়ে স্পষ্ট উচ্চারণে শ্লোক পড়ত। দিদা ওর মাথায় হাত রেখে বলতেন, আমার নাতিগুলো যদি তোর মতো হতো রে। ওনারা তো আমায় স্রেফ একটা আসবাবপত্র বানিয়ে রেখে দিয়েছে। তুই বড় হ আকাশ, অনেক বড় হ। তোর এই মেধা যেন কোনোদিন অভাবের কাছে মাথা নিচু না করে। কিন্তু একদিন এক চরম বিপত্তি এলো। যমুনা কাজ করতে করতে মাথা ঘুরে চ্যাটার্জি ভিলার রান্নাঘরেই পড়ে গেলেন। ডাক্তার এসে জানালেন যমুনার রক্তচাপ মারাত্মক বেড়ে গেছে এবং শরীরে পুষ্টির ভীষণ অভাব। কয়েকদিন ওর পুরোপুরি বিছানায় বিশ্রাম চাই। আকাশের মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ল। মা কাজ না করলে ঘরে চাল আসবে না, দিদার বাড়ির কাজ কে দেখবে, আর সব থেকে বড় কথা, মায়ের ওষুধ কেনার টাকা কোথায়? আকাশ সেদিন বিকেলে দিদার কাছে গিয়ে দাঁড়ালো। ওর চোখ দুটো লাল, সারা রাত না ঘুমানোর ছাপ স্পষ্ট। দিদা, মা তো কাজ করতে পারবে না কিছুদিন, আমি আসবো রোজ সকালে, আপনার সব কাজ আমি করে দেব, বাজার হাট থেকে শুরু করে ঘর পরিষ্কার সব। আপনি শুধু মাকে ছাড়িয়ে দেবেন না। আকাশের গলায় কান্না চাপা ছিল। অনিমা দেবী আকাশকে কাছে টেনে নিলেন, ধমক দিয়ে বললেন, পাগল ছেলে, যমুনা আমার বাড়ির কাজের লোক নয় রে, ও আমার নিজের মেয়ের মতো। তুই তোর পড়াশোনায় মন দে, আর কাল থেকে আমার রান্না ঠাকুরই তোদের দুজনের খাবার পাঠিয়ে দেবে, তোকে কোনো কাজ করতে হবে না। দিদার এই মহানুভবতা আকাশকে নতুন করে বাঁচিয়ে তুলল। সে বুঝতে পারল এই পৃথিবীতে এখনো মায়া টিকে আছে। কিন্তু সে বসে থাকলো না, টিউশনি বাড়িয়ে দিল আরও 2টো। সাইকেল চালিয়ে রোদে পুড়ে সে এক পাড়া থেকে অন্য পাড়ায় যেত। এক ফোঁটা ঘামও সে বৃথা যেতে দেয়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে
আকাশের ঘরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। একদিকে শতরঞ্চিতে শুয়ে যমুনা কাশছেন, আর অন্যদিকে তক্তাপোষে বসে আকাশ পাগলের মতো রিভিশন দিচ্ছে। ওর ঘরের দেওয়ালে সেই পুরনো মেডেলগুলো যেন ওকে প্রতি মুহূর্তে বলতো, তুমি জিতবেই আকাশ, তোমাকে জিততেই হবে। পরীক্ষার ফল যখন বেরোলো, দেখা গেল আকাশ শুধু স্কুলের নয়, গোটা অঞ্চলের মধ্যে অন্যতম সেরা নম্বর পেয়েছে। ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সেও তার র্যাঙ্ক হয়েছে চোখে পড়ার মতন। কিন্তু আনন্দের রেশ কাটার আগেই বড় প্রশ্ন সামনে এলো। ইঞ্জিনিয়ারিং পড়ার আকাশ ছোঁয়া ফি জোগাড় হবে কোত্থেকে? কলকাতা থেকে দূরে এক নামী সরকারি কলেজে সে চান্স পেয়েছে, যেখানে তাকে হস্টেলে থাকতে হবে। যমুনা শয্যাশায়ী থেকেই বললেন, তুই যা বাবা, আমি মরে গেলেও তুই পড়াশোনা থামাবি না, আমি নিজের শেষ সম্বলটুকুও দেব তোকে। যমুনা তার বালিশের তলা থেকে একজোড়া পুরনো রূপোর চুড়ি বের করলেন, শম্ভুর দেওয়া শেষ স্মৃতি। আকাশ মায়ের হাত চেপে ধরল, না মা, ওটা লাগবে না, আমি স্কলারশিপের জন্য আবেদন করেছি, আর দিদা বলেছেন হস্টেলের প্রথম কিস্তির টাকাটা উনিই দেবেন, আমি গিয়ে ওখানেও টিউশনি করে নেব। কলকাতার সেই ঘিঞ্জি গলি থেকে একটি ছেলে বেরিয়ে পড়ল রাজপথের দিকে। স্টেশনে মা আর দিদা দুজনেই এসেছিলেন ওকে বিদায় জানাতে। ট্রেন যখন শিয়ালদহ প্ল্যাটফর্ম ছাড়লো, আকাশ জানলার বাইরে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি আবার ফিরবো মা, এই শহরেই ফিরবো, কিন্তু তখন তুমি আর অন্যের বাড়ি বাসন মাজবে না, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। যমুনা আঁচল দিয়ে চোখ মুছলেন, তার চোখে তখন জল নেই, আছে এক পরম প্রশান্তি। তার ঘরের সেই টিমটিমে প্রদীপটা আজ মশালের মতো জ্বলতে শুরু করেছে। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটা যখন বাঁশি বাজিয়ে ছেড়ে দিল, আকাশের মনে হলো তার বুকের ভেতরটা কেউ ছিঁড়ে নিচ্ছে। জানলার বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মা আর দিদার আবছা অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল। যমুনার সেই মলিন শাড়ির আঁচলটা শেষবারের মতো হাওয়ায় উঠতে দেখলো সে। আকাশ জানে সে আজ শুধু পড়তে যাচ্ছে না, সে যাচ্ছে একটা যুদ্ধ জয় করতে। যে যুদ্ধের ময়দানে তার একমাত্র ঢাল হলো কলম, আর তলোয়ার হলো তার মেধা। ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল জীবন আকাশের কাছে ছিল এক নতুন জগৎ। চারিদিকে বড় ঘরের ছেলেরা, দামি ল্যাপটপ, ব্র্যান্ডেড জামাকাপড় আর স্মার্টফোনের ভিড়। সেখানে আকাশ এক কোণে পড়ে থাকা সেই পুরনো ট্রাঙ্কটা নিয়ে একাই এক চিলতে বিছানায় ঠাঁই নিল। ওর সাথে থাকা সহপাঠীরা যখন দামি রেস্তোরাঁয় খেতে যেত বা সিনেমা দেখতে বেরোতো, আকাশ তখন লাইব্রেরির কোণে বসে মোটা মোটা রেফারেন্স বইগুলোর পাতায় মুখ গুজে পড়ে থাকতো। কারণ ও জানতো একটা বই কেনার টাকা ওর নেই, তাই লাইব্রেরি ওর মন্দির। কলকাতায় যমুনা তখন বড্ড একা। আকাশ চলে যাওয়ার পর ঘরটা যেন খা খা করে। রাতে শুলে দেওয়ালের সেই ট্রফিগুলোর দিকে তাকিয়ে যমুনার চোখে জল আসে। শরীরের ব্যথাটা এখন আরও জাঁকিয়ে বসেছে, কিন্তু যমুনা দমে যাননি। তিনি জানেন আকাশের সেমিস্টার ফি আর হস্টেলের খরচের জন্য তাকে লড়তে হবে। দিদা অনেক সাহায্য করেন ঠিকই, কিন্তু যমুনার আত্মসম্মান বোধ খুব প্রখর। তিনি আবার কাজে ফিরলেন, তবে এবার আর শুধুই ঘষা মাজা নয়, তিনি পাড়ার লোকেদের কাঁথা সেলাই আর বড়ি দেওয়ার কাজও নিতে শুরু করলেন। সারাদিন চ্যাটার্জি ভিলায় কাজ সেরে রাতে হারিকেনের আলোয় তিনি সুতো নিয়ে বসেন। চোখের জ্যোতি কমে আসছে, তবুও সূচের ছিদ্রে সুতো পড়াতে পড়াতে তিনি বিড়বিড় করে বলেন, খোকা আমার বড় সাহেব হবে, ওকে আমি অভাব বুঝতে দেব না। ওদিকে আকাশ হস্টেলে থেকেও টিউশনি খোঁজা শুরু করলো। কলেজের পড়াশোনার চাপ পাহাড় প্রমাণ, তার ওপর ল্যাবরেটরির কাজ। তবুও সে সন্ধেবেলায় সাইকেল চালিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত দুই ছাত্রকে পড়াতে। সে টিউশনির টাকা থেকে সে নিজের মেসের খরচ চালাতো, আর বাকিটা খামে ভরে বাড়িতে মায়ের ঠিকানায় পাঠিয়ে দিত। চিঠিতে লিখত, মা, দিদাকে বলো আমি ভালো আছি, এখানে খুব ভালো খাবার দেয়, তুমি চিন্তা করো না, আর তুমি নিজের শরীরের যত্ন নিও, বেশি কাজ করো না। আকাশ মিথ্যে লিখত, হস্টেলের ভাত ডাল খেয়েই ও দিন কাটাতো, কোনোদিন একটা ভালো জামা কেনেনি। 4 বছরে ওর চটিটা ছিঁড়ে গেলে ও নিজেই সেলাই করে পরতো, পাছে মায়ের কাছে টাকা চাইতে হয়। সেকেন্ড ইয়ারে ওঠার পর আকাশের জেদ আর পরিশ্রমের ফল মিলল। সে কলেজে টপার হলো এবং সরকারি এক বড় মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য মনোনীত হলো। সে বৃত্তির টাকাটা ছিল আকাশের কাছে মেঘনা চাইতেই জল। প্রথমবার সে মোটা অঙ্কের চেকটা হাতে পেয়ে আকাশের দু চোখ জলে ভরে গেল। ও সঙ্গে সঙ্গে একটা মানি অর্ডার করলো যমুনার নামে, সাথে একটা ছোট্ট চিরকুট, মা, এবার অন্তত একজোড়া নতুন শাড়ি কিনো, তোমার ছেঁড়া শাড়িটা আর পরো না। অনিমা দেবী এই সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওনার ছেলেরা বিদেশ থেকে শুধু দামি ওষুধ আর নার্স রাখার টাকা পাঠিয়েই দায় সেরেছে, কিন্তু যমুনা সেই নার্সের চেয়েও বেশি সেবা করলেন দিদাকে। রাত জেগে দিদার মাথায় জলপট্টি দেওয়া থেকে শুরু করে মুখে তুলে খাইয়ে দেওয়া সব যমুনা নিজের হাতে করতেন। দিদা একদিন যমুনার হাতটা ধরে বললেন, যমুনা, আমার পেটের ছেলেরা আমায় ভুলে গেল, কিন্তু তোদের এই ঋণ আমি মেটাবো কি করে? আকাশ যদি আজ এখানে থাকতো, ও হয়তো আমায় জড়িয়ে ধরে আদর করত। যমুনা হাসলেন। তার মনে মনে বিশ্বাস ছিল আকাশ শুধু ওর একার নয়, ও দিদারও নাতি। ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছর, ক্যাম্পাসে নামি দামি
কোম্পানিরা ইন্টারভিউ নিতে আসছে। আকাশ তার সে পুরনো ইস্ত্রি করা শার্টটা পরে ইন্টারভিউ বোর্ডে গিয়ে দাঁড়ালো। ওর আত্মবিশ্বাস আর নিখুঁত উত্তর দেখে ইন্টারভিউয়াররা মুগ্ধ হয়ে গেলেন। ওরা যখন ওর ব্যাকগ্রাউন্ড জানলো, একজন সাধারণ বিধবা মায়ের লড়াইয়ের কথা শুনলো, তখন ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রেজাল্ট আউটের দিন আকাশ দেখলো সে শুধু পাশ করেনি, সে ভারতের অন্যতম সেরা সফটওয়্যার কোম্পানিতে মোটা মাইনের চাকরি পেয়েছে। জয়েনিং লেটারটা হাতে নিয়ে আকাশ সোজা কলেজের মন্দিরে গিয়ে মাথা ঠেকালো। ওর কানে তখন বাজছিল উত্তর কলকাতার সেই ট্রামের ঘন্টা আর যমুনার সেই ক্লান্ত দীর্ঘশ্বাস। সেদিন বিকেলে আকাশ ফোন করলো পাশের বাড়ির দোকানে, কারণ যমুনার তো ফোন নেই। যমুনা যখন হন্তদন্ত হয়ে ফোন ধরতে এলেন, আকাশের গলা ধরে এলো, মা, তোমার ছেলের দুঃখের দিন শেষ। আমি বড় চাকরি পেয়েছি মা, তুমি আর কাল থেকে অন্যের বাড়ি কাজে যাবে না। দিদাকে বলো আমি আসছি। যমুনা ফোনের ওপারে কথা বলতে পারলেন না, শুধু হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সেই কান্নায় কোনো ব্যথা ছিল না, ছিল এক যুগের জমাট বাঁধা কষ্টের মুক্তি। যমুনার এই দীর্ঘ যাত্রাপথ আজ সার্থক হলো। কলকাতার সেই পুরনো গলিতে আজ যেন বসন্তের হাওয়া বইছে। যদিও চৈত্র মাসের তপ্ত রোদে পিচগলা রাস্তাটা ধিক ধিক করে জ্বলছে, কিন্তু যমুনার মনে আজ শীতল পাটির আরাম। আজ আকাশ ফিরছে, শুধু ফিরছে না, সে আজ এক স্বনামধন্য বহুজাতিক কোম্পানির বড় অফিসার হয়ে ফিরছে। যমুনা ভোর থেকে ঘরদোর পরিষ্কার করেছেন। সেই মাটির ঘরের পলেস্তারা ঘষা দেওয়ালগুলো আজ তিনি নিজের হাতে চুনকাম করিয়েছেন। ওনার হাঁটুতে ব্যথা, কোমরে যন্ত্রণা, কিন্তু আজ যেন শরীরটা পাখির পালকের মতো হালকা। চ্যাটার্জি ভিলার সদর দরজায় আকাশ যখন এসে দাঁড়ালো, তার পরনে দামি স্যুট নয়, বরং একখানা সাধারণ সুতির পাঞ্জাবি, যা দিদা ওকে উচ্চ মাধ্যমিকের সময় উপহার দিয়েছিলেন। হাতে একটা বড় মিষ্টির হাড়ি আর মায়ের জন্য একখানা শাড়ি। আকাশ প্রথমে সোজা গিয়ে দিদার ঘরে ঢুকলো। অনিমা দেবী তখন জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিলেন। আকাশকে দেখে বৃদ্ধা চশমাটা চোখের ওপর তুলে ধরলেন। দিদা, আমি এসেছি। আকাশ নিচু হয়ে প্রণাম করলো। অনিমা দেবীর হাত দুটো কাঁপছিল। তিনি আকাশের মাথাটা বুকে টেনে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন। ওনার নিজের ছেলেরা বড় বড় পজিশনে আছে, কিন্তু কেউ কোনোদিন এভাবে এসে দিদার পায়ের কাছে বসেনি। আকাশ, তুই আজ শুধু তোর মায়ের নাম রাখিসনি রে, তুই আমার এই শূন্য বাড়িটাকেও আলোয় ভরিয়ে দিলি। যমুনা কোথায়? মা ঘরে আছে দিদা, আমি আসছি। আকাশ যখন নিজের সেই একচিলতে অন্ধকার ঘরে দরজায় গিয়ে দাঁড়ালো, দেখলো যমুনা তখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছেন। সেই ধূপকাঠির গন্ধে ঘরটা ম করছে। আকাশ পা টিপে টিপে গিয়ে মায়ের পেছনে দাঁড়ালো। মা, অনেক তো লোকের বাড়ি কাজ করলে, এবার আমার এই মেডেলটা একটু ধরো তো। যমুনা চমকে ঘুরে তাকালেন, দেখলেন তার সেই ছোট আকাশটা আজ দীর্ঘকায় পুরুষ। তার চোখে বুদ্ধি আর আত্মবিশ্বাসের দীপ্তি। যমুনার হাতে আকাশ ধরিয়ে দিল তার কোম্পানি দেওয়া প্রথম এমপ্লয়ি অব দ্য ইয়ারের ট্রফিটা। যমুনা সেই চকচকে ট্রফিটা হাতে নিয়ে ফ্যাল করে তাকিয়ে রইলেন। তার মনে পড়ে যাচ্ছিল সেই দিনগুলোর কথা, যখন 100 টাকার বইয়ের জন্য তিনি রাতে ঘুমোতে পারতেন না, যখন আধপেটা খেয়ে তিনি থালা মাজতেন যাতে আকাশে এক বাটি বেশি ভাত পায়। যমুনার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু। এই জল কষ্টের নয়, এই জল এক সংগ্রামের সার্থকতা। আকাশ মায়ের হাত দুটো নিজের হাতের তালুর মধ্যে নিল, সেই শক্ত কড়া পড়া হাত, যা দিয়ে যমুনা বছরের পর বছর শহরের আবর্জনা পরিষ্কার করেছেন আকাশকে পরিষ্কার রাখার জন্য। মা, আজ থেকে তোমার ছুটি, চলো। আমি উত্তর কলকাতার ছোট ফ্ল্যাট দেখে এসেছি। সেখানে তোমার কোনো কাজ করতে হবে না, শুধু তুমি থাকবে, আমি থাকবো, আর দিদাও আমাদের সাথে যাবে। কিন্তু দিদা রাজি হলেন না। তিনি মৃদু হেসে বললেন, না রে আকাশ, এই বুড়ো হাড় আর কোথাও যাবে না। চ্যাটার্জি ভিলার মায়া কাটানো বড় কঠিন, তবে তোরা যা, সুখে থাক। আমি জানি আমার যমুনা যেখানেই থাকুক মাঝে মধ্যে দিদাটাকে দেখতে আসবে। সপ্তাহখানেক পর একটা বড় সাদা গাড়ি সে জীর্ণ ঘরের সামনে এসে দাঁড়ালো। আকাশ আর যমুনা এসেছেন তাদের ভিটেমাটি শেষবারের মতো দেখতে। যমুনা সেই পুরনো ঘরটার প্রতিটি কোণায় হাত বুলিয়ে বিদায় নিলেন। যাওয়ার সময় তিনি পাশের বাড়ির সেই হতদরিদ্র ছেলেটিকে আকাশের পুরনো বইগুলো আর খেলনার ট্রফিগুলো দিয়ে বললেন, মন দিয়ে পড়াশোনা করিস বাবা, এই মাটির ঘরেও কিন্তু সূর্য জন্মায়। গাড়ি যখন কলকাতার রাজপথ ধরে ছুটছিল, যমুনা জানলার বাইরে তাকিয়ে দেখছিলেন তিলোত্তমার রূপ। আজ এই শহরটা তাকে আর ভয় দেখাচ্ছে না। আজ আর সে অবহেলার পাত্রী নয়, সে আজ এক সফল ইঞ্জিনিয়ারের মা। আকাশ মায়ের কাঁধে মাথা রেখে বলল, জানো মা, ছোটবেলায় যখন আমি ট্রফি জিততাম আমি ভাবতাম ওটাই সব, কিন্তু আজ বুঝলাম পৃথিবীর সব থেকে বড় ট্রফি হলো তোমার এই হাসিটুকু। রাতের কলকাতায় যখন হাজার হাজার আলো জ্বলে উঠল, যমুনা দেখলেন তার জীবনের সব অন্ধকার সেই আলোর নিচে তলিয়ে গেছে। উত্তর কলকাতার সেই সরু গলি থেকে শুরু হওয়া লড়াই আজ এক প্রশস্ত রাজপথে এসে মিলেছে। অভাব আছে, দারিদ্র আছে, কিন্তু এক মায়ের হার না মানা জেদ আর এক ছেলের অদম্য মেধা থাকলে যে কোনো পাহাড়কে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। আকাশ আর যমুনার কাহিনী তারই প্রমাণ হয়ে থেকে গেল তিলোত্তমার বুকে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।